ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। আমাদের স্বাধীনতার সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে প্ল্যান্ড ওয়েতে পরিকল্পিতভাবে ওই সিনের বাইরে রাখা হয়। তো এখন নতুন দল হয়েছে, এটা ঘটনা পরম্পরায় হয়েছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কখনো ভালো ছিল না। আমাদের এই ভেঙে যাওয়া পুলিশ, মরাধরা পুলিশ, হাতে পায়ে ধরে আইনে এদেরকে বসাই দিয়েছেন, এরা ঠিক মতো ডিউটি করতেছে না। আমাদের সৈনিকরা ঘুমাতে পারতেছে না ঠিক মতো। এই যে এখন যায় টহল দিতে, আবার 3 ঘন্টা ঘুমাইতে পারে না, আবার ওর যাইতে হইতেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল HRM রুকনউদ্দিন। তিনি একজন সামরিক কূটনীতিক, একজন নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। রোকন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ খান দর্শক চ্যানেল জিতে আমাকে আমন্ত্রণের জন্য। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর বা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ, ব্যাখ্যা, বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। শুরুতেই যেতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে যে বিবিসি বাংলাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় তিনি ফোকাস করেছেন। সেখানে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত, কেমন হবে বা কেমন আছে, সে বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। বিএনপি সহ অপর রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক কি রয়েছে বা সেই রাজনৈতিক দলগুলো তাকে কতটুকু সহযোগিতা করছে, সে বিষয়টি উঠে এসেছে এবং নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গ এসেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বা বাংলাদেশের গণতন্ত্রের আগামীর যে পথ চলা, কোন পদ্ধতিতে এগোচ্ছে, সে সবগুলো বিষয়ে তিনি বেশ খোলামেলা আলাপ করেছেন। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি খবর রয়েছে, যেমন সাবেক ভূমিমন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী, যিনি পালিয়ে গেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর। এর আগে আমরা জানতাম যে মধ্যপ্রাচ্যে তার প্রচুর সম্পদ, প্রচুর অ্যাপার্টমেন্টের খোঁজ খবর উঠে এসেছে এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবরটি প্রকাশ করেছিল। সম্প্রতি আবারও ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস আরেকটি খবর উঠে এসেছে, তার ফ্লোরিডায় ব্যাপক সম্পত্তির খোঁজ খবর পাওয়া গেছে, এই বিষয়টি আছে। এছাড়াও চলমান রাজনৈতিক যে এক ধরনের টানপেরন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করব, বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা শুনব। রুকনউদ্দিন মাহমুদ, প্রথমেই যেতে চাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ। তিনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক দলগুলোর সাথে যে সম্পর্ক, রাজনৈতিক দলগুলো তাকে কতটুকু সহযোগিতা করছেন, সেসব বিষয়ে ফোকাস করেছেন। আপনি একজন সামরিক কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ রুকনউদ্দিন ভাই? সাইদ খান, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বাংলাদেশ এর মাঝে সম্পর্কের কথা যদি আপনি বলেন, ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক চড়াই উতরাই পার হয়েই কিন্তু আজকের এই অবস্থানে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি আমাদের দেশের কিছু কিছু সরকার ভারতের খুবই প্রিয় ছিল, আস্থাভাজন ছিল এবং তাদের মাধ্যমে তারা তাদের পছন্দের কাজগুলো, তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো সিদ্ধির চেষ্টা করেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের স্বার্থের কথা বিবেচনায় না রেখেও এই সব কাজ হয়েছে। কিন্তু ভারত এবং বাংলাদেশ, আপনি যদি বলেন, ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। ঐতিহাসিকভাবে আমরা দেখতে পাই স্বাধীনতার পর হতে, ৭১-এর স্বাধীনতার পর হতে বিভিন্ন ঘটনা পরম্পরায় আমরা দেখতে পাই যে ভারত তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে সবসময় বারে বারে আমাদের সামনে বন্ধু হয়ে এসেছে এবং
তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আদায় করার পর তারা আমাদের স্বার্থের কথা চিন্তা করে না। আপনাকে আমি যদি ছোট দুই একটা জিনিসে বলি, আপনি খেয়াল করবেন যে প্রেসিডেন্ট জিয়ার সময় সার্ক ভুক্ত কান্ট্রিগুলোর ভিতরে যে সাপটা এগ্রিমেন্ট করা হয়েছিল, ওই অনুযায়ী যেসব দ্রব্য বা আইটেম এবং যেসব চুক্তি ওদের সাথে হয়েছিল দ্রব্য আদান প্রদান হবে দু দেশের মাঝে, ওখানে দেখা গেছে তাদের দেশের যেসব জিনিস ওগুলো আমাদের দেশে এসছে ঠিকই, কিন্তু আমাদের দেশ থেকে মাত্র 2-3টা আইটেম ছাড়া বাকি জিনিসগুলো ওদের দেশে যেতে পারেনি। ওদের দেশে আমাদের কেবল বন্ধ করে দিছে, কিন্তু ওদের কেবল আমাদের দেশে বন্ধ হয়নি। তো আর গঙ্গার পানির কথা তো বলবই। তো এইগুলো অনেক, তারপর সীমান্ত সমস্যা, সীমান্ত হত্যা, এটা একটা ক্রনিক ব্যাপার। বারে বারে ওরা আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিডিআর বা বিজিবি যেটাই বলেন, ওদের সাথে ইভেন কি সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত মিটিং করেছে, আলোচনা করেছে, কিন্তু বারে বারে ওরা এগ্রিমেন্ট সাইন করেছে, প্রমিস করেছে, কিন্তু এরপরও আমরা দেখি যে সীমান্তে একটার পর একটা আমাদের বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে, হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হচ্ছে। তো এবং এর আগে আপনার যদি মনে পড়ে 1/11 সময় সম্ভবত আমাদের এখানে চালের সংকট হলো, ওরা চাল দেওয়ার জন্য একবার সম্মত হলো, কিন্তু পরবর্তীতে ওদের অ্যাম্বাসেডারই এখানে আমাদের গণমাধ্যমের সামনে বলল যে আমরা না খেয়ে কি আপনাদেরকে দেব। সো ওরা হচ্ছে এই ধরনের বন্ধু। তো সেই জন্য আমি বলবো ওরা আমাদের বন্ধু কখনো ছিল না, হবেও না, অ্যান্ড দে হ্যাভ বিন টেস্টেড আমাদের বাংলাদেশের জন্য। কিন্তু এখানে তো আপনি প্রতিবেশী, আমি ওইটা আসছি, সেটি তো আপনি মানে ওইটা পারবো না। হ্যাঁ, ইউ আর রাইট, আমি আসছি। তো দে হ্যাভ বিন টেস্টেড, এবং আজকে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ জানে ভারত আমাদের বন্ধু কখনো ছিল না, বন্ধু হবে না। কিন্তু একটা বাস্তবতা হচ্ছে যে আপনি যেটা বললেন, প্রতিবেশী তো আমরা বন্ধু। আমি আই হ্যাভ দ্য চয়েস কার সাথে আমি বন্ধুত্ব করব কি করব না, বন্ধু পাল্টানো, চেঞ্জ করা। কিন্তু প্রতিবেশী আমি তো চেঞ্জ করতে পারি না, কারণ ভৌগোলিকভাবে তার অবস্থান আমার দেশের পাশে, আমার দেশ তার দেশের পাশে, এইটা পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা নেই। তো সেজন্য আমার কথা হচ্ছে যে প্রতিবেশী হয়েও তো আমরা ভালো প্রতিবেশীমূলক আচরণ করে, দৃষ্টিভঙ্গি পোষণ করে আমরা থাকতে পারি শান্তিতে। কিন্তু ভারত তাদের ওই দাদাগিরি স্বভাব ছেড়ে, আমাদের উপর বসিং করার একটা যে অ্যাটিটিউড, এইটা ছেড়ে, যেহেতু তাদের খেয়াল রাখতে হবে আমরাও কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ, এবং আমাদের জনগণের প্রতি সম্মান রেখে তারা সমতা ও ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে লেনদেন করতে পারে এবং প্রতিবেশীমূলক বিভিন্ন ট্রানজ্যাকশন আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু রোকন ভাই, এখানে একটি কথা আছে যে আসলে এটা তো একেবারে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চলছে, এবং হয়তো ভবিষ্যতেও একই ধারণা চলবে। সেটি হচ্ছে বড়রা সবসময় ছোটদেরকে একটু চেপেই থাকে। ভারতের মতো বড় পরাশক্তি, বড় রাষ্ট্র বাংলাদেশের তো অত বেশি পরাশক্তি বা অত বড় রাষ্ট্র না, সেক্ষেত্রে বড়র যে চাপ খেয়েই তো ছোট এগিয়ে চলতে হয়। হ্যাঁ, এখানে সমতার বিষয়টি আছে, কিন্তু আমরা যেভাবে, আপনি যেভাবে বলছেন, এইভাবে কি বাংলাদেশ কখনো আসলে চোখে চোখ রেখে শুনেন কথা বলতে পারবে আদৌ? ওরা আছে? ইয়েস, অফকোর্স ইট ইজ পসিবল, কারণ বাঙালি জাতি প্রমাণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে, আপনি যদি এটা বলেন আমাকে তো পিছনে যেতে হয়, মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতা দ্বার প্রান্তে আমাদের সেই লুঙ্গি পরা গামছা গায়ে দেওয়া মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, সেই বিভিন্ন শ্রেণী পেশার ছাত্র জনতার যে দল মুক্তিযোদ্ধা, তারা ইনএফেক্টিভ ওয়েপন নিয়ে, বিভিন্ন দেশীয় পদ্ধতিতে বানানো ওয়েপন নিয়ে তারা যুদ্ধ করে স্বাধীনতার এবং মুক্তির জয়ের দ্বার প্রান্তে এসে গেছিল। মাত্র 10 দিন আগে ভারত আমাদেরকে স্বীকৃতি দিল এবং মিত্রবাহিনীতে জয়েন করলো, এবং এরপরে আমরা দেখলাম স্বাধীনতার পর যখন সেই আত্মসমর্পণের চুক্তি সাইন করা হয়, আমাদের স্বাধীনতার সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে ওই সিনের বাইরে রাখা হয়। সেদিন ওনাকে সিলেটে কোনো কারণে পাঠিয়ে দেওয়া হয় এবং তার হেলিকপ্টারে মেকানিক্যাল ফল্ট, এবং সে আসতে পারেনি। তারপর আমাদের আরেকজন সেক্টর কমান্ডার ছিলেন AK খন্দকার,
এয়ারফোর্স, পরবর্তীতে উনি এয়ারফোর্স চিফ ছিলেন, এয়ার ভাইস মার্শাল একে খন্দকার ছিলেন ওই ছবিতে। আপনারা যদি ওই আত্মসমর্পণের ওই ছবিটা দেখবেন ওই মাথাটা ঢুকে দিয়ে সাদা কাপড় পরা একজন আছে আমাদের একে খন্দকার। এবং বর্তমানে ভারত এই কৃতিত্বের দাবিদার পুরোটা তারা করার জন্য কি করছে, ওই ছবিটা কাস্টমাইজ করে ওখান থেকে একে খন্দকারের ছবিটা সরাই ফেলছে। আই ক্যান শো ইউ, আই হ্যাভ ইট। এবং এই ছবিটা ওরা বিভিন্ন দেশের ডেলিগেশন গেলে কেউ গেলে এদেরকে প্রেজেন্ট করে। সো আমি বলতেছি এদের নিয়ত ঠিক নাই। এরা হচ্ছে বগলে ইট মুখে শেখ ফরিদ। ইন্দিরা গান্ধী খোপার ভিতরে সাপ লুকাইয়ে বাংলাদেশে মুজিবের সাথে পিরিত করতে আসছিল। তো আমার কথা হচ্ছে যে প্রথম থেকে ওরা মনে করছিল ইন্দিরা গান্ধী এই যে মিস্টার কাউর মাধ্যমে রকে প্রতিষ্ঠিত করে 74-এ, এবং তার উদ্দেশ্য ছিল মেইনলি এই সাউথ ইস্ট এশিয়াতে একটা আধিপত্য বিস্তারের জন্য, একটা হেজিমনি স্টাবলিশ করার জন্য। কারণ সবগুলো ছোট ছোট দেশ, ভুটান, নেপাল, সিকিম, এবং প্রথমেই টার্গেট নিল সিকিমকে, খাই ফেললো সিকিমকে, এবং পরবর্তীতে টার্গেট করলো পাকিস্তানকে, যে এটাকে ভাঙো তারপরে ইস্ট পাকিস্তানকে আমরা খাবো। কিন্তু পারছে? সেই জন্য আমি আপনারা বলতেছি বাংলাদেশের 18 কোটি মানুষ এখানে মুসলিম অধ্যুষিত, মুসলিম মেজরিটি দেশ। যদিও আমরা অন্যান্য সম্প্রদায়ের লোকজনের সাথে বন্ধুত্বপূর্ণভাবে আমরা ব্যবহার করে থাকি, বসবাস করে থাকি, যদিও তারা এইটাকে রং লাগাইয়ে এইটাকে মিথ্যা অপপ্রচার করতে চায়, এটা ঠিক নয়। তো সেটা বলতেছি যে আমাদের দেশের স্বাধীন চেতা মানুষ এটা কোনোদিন মেনে নেবে না, এবং আমাদের দেশে ফিজিক্যালি কেউ এসে যে এটা দখল করবে এই দুঃসাহস কেউ করবে না। ভারতও যদি এটা কোনোদিন করে, আমি যে কথাটা সবসময় বলি যে ওরা আইসা মানিককে চিপায় আটকায় যাবে, ওরা জানে না কোথায় আসবে। কারণ 71-এর প্রেক্ষিত আর বর্তমানের প্রেক্ষিত এক নয়। তো সেজন্য ভারতের সাথে আমরা যেহেতু আমরা প্রতিবেশী, ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি পাল্টায়ে, তাদের পররাষ্ট্রনীতি পাল্টায়ে আমাদের সাথে লেনদেন করার জন্য আসতে হবে। জি, আরেকটি বিষয় যেটি এই প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের আরেকটি জায়গায় দেখলাম সংস্কারের বিষয়। সংস্কারের বিষয়ে বিবিসি বাংলা ওনার কাছে জানতে চেয়েছিলেন যে কতটুকু সংস্কার হয়েছে। তো প্রধান উপদেষ্টা জবাবে বলেছেন সংস্কার তো এখনো শুরুই করিনি। ঠিক, তো শুরুই করিনি, তাহলে এক ধরনের কথা আছে যে রাজনীতির মাঠে বলেন বা সিভিলিয়ানদের টেবিলে বলেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হচ্ছে, এরকম একটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এক ধরনের তো আকাঙ্ক্ষা ছিল যে বেসিক সংস্কার বা যৌক্তিক সংস্কার করে তারপরেই নির্বাচন। তো সংস্কার যদি এখনো পর্যন্ত শুরুই না হয়, তাহলে ডিসেম্বরের নির্বাচনের আগে আদৌ কি কোনো সংস্কার হবে, না সেই পুরনো জরাজীর্ণ সিস্টেমেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে? দেখেন, উনি বলেছেন যে ডিসেম্বরের দিকে হবে, এবং আমি যদ্দূর জানি নির্বাচন কমিশন ওই জিনিসটাকে সামনে রেখে তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে। ভোটার লিস্টের কাজ শুরু করে দিছে, তারা টাকা চাহিদা দিছে, তাদের বাজেট কি লাগবে এগুলো সরকারের কাছে। এবং গতকালও তাদের এক কমিশনার বলছে যে তারা ওই ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে সংস্কারের প্রথম ধাপ তো আমরা অতিক্রম করছি, এখন হচ্ছে যে ঐক্যমত্য নিয়ে এইটাকে বাস্তবায়ন দিকে আগানো। তো ঐক্যমত্যটা যদি হয়, আমার মনে হয় সংস্কারের তো খুব একটা সময় লাগার কিন্তু এখানে, কারণ এখনো কিন্তু আমি বলি সাইদ ভাই, এখনো কিন্তু আমাদের প্রায় 9 মাসেরও বেশি সময় আছে। না, সেটি যথেষ্ট, আবার পর্যাপ্ত না। 9 মাস অনেক বেশি সময় নেই। ওইটা দিয়ে যদি আপনি বলেন এখানে কোনো ফিক্স টাইম না, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে সংস্কার। হ্যাঁ, এখানে প্রথম রিকোয়ারমেন্ট যদি সংস্কার হয়, রাজনৈতিক দলগুলোও কিন্তু এক ধরনের বলাবলি শুরু করেছে যে এখনো পর্যন্ত যেহেতু এই আজকের এই ইন্টারভিউর পর যেহেতু সংস্কার শুরুই করেননি, তাহলে কি উদ্দেশ্যই ছিল নতুন একটি রাজনৈতিক দল গঠন করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য একটু সময় নেয়া? না না না, এটা শুনেন, এখন পাঁচে লোকে কিছু বলে ওইটা নিয়েই তো কোনো কাজ থেমে থাকবে না। এখন কে কি বলল, আপনি সব সময় ইউ উইল স্পিক অ্যাজ ইয়োর কনভেনিয়েন্সি, আপনার সুবিধা অনুযায়ী আপনি কথাটা বলবেন। আমাকে দোষারোপ করেন বা আমাকে কোনো ত্রুটি বিচ্ছুতি বাইর করার চেষ্টা করেন যেটা আপনার ফেভারে যাবে। তো এখন নতুন দল হয়েছে, এটা ঘটনা পরম্পরায় হয়েছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। এখন
আপনি যেটা বললেন যে ইলেকশন করে অনেকে লাফাচ্ছে, কিন্তু প্রথম দিকে ওনারা এসে যখন দেখলো যে না, জনগণ এগুলো ইলেকশনের কথা এখন শুনতেই চায় না, কারণ দেশ এক দফার দাবিতে শেষের দিকে যখন এই বিপ্লবের মশালে আগুন জ্বেলে উঠল এবং এই বিপ্লব সফল হলো, তখন সবার এক দাবি দেশ মেরামত। দেশ মেরামত মানে কি, যে এই ঘুণে ধরা পচা যত সিস্টেম আছে এইগুলোকে মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। তো এই সংস্কারের জন্য মাননীয় উপদেষ্টা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং উনি বলেছেন যে আমরা কেবল প্রথম ধাপ পেরোলাম। প্রতিটা কাজের তো ধাপ থাকে, তাড়াহুড়া করে তো এক লাফে তো আপনি উপরে উঠে যেতে পারবেন না, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো এখন সেকেন্ড ধাপ হচ্ছে যে বিভিন্ন দলের সাথে ঐক্যমত্যে যাওয়া। এখন ওই প্রসেসটা চলতেছে, ওইটা হয়ে গেলে তারপর হয়তো ওগুলো এক্সিকিউশন ফেজটা আসবে। মনে করেন বিভিন্ন সেক্টরে যে করছে, সংবিধান বলেন, নির্বাচন কমিশন বলেন, তারপর শিক্ষা বলেন, গণমাধ্যম বলেন, এই সংস্কারগুলো যেগুলো অ্যাকসেপ্ট করা হয় ওগুলো এক্সিকিউশনের দিকে যাবে। এখন এক্সিকিউশন করতে আপনি যেটা বললেন, যদি এক্সিকিউশন সম্ভব না হয় তাহলে 1 মাস 2 মাস এদিক ওদিক হতেই পারে, এটা কোনো ব্যাপার না, কারণ আমরা তো বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে একটু জলাঞ্জলি দিতেই পারি। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয়, ইন্টারভিউর একটি জায়গায় এসছে বিবিসি, মানে 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়ে গেছে এরকম একটি জায়গা, এবং পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেটা আরও বাড়তেও পারে। এই যে মনে করেন 6 মাসে ডাকাতি, এরকম একটি পরিস্থিতির মধ্যে চুরি ডাকাতি বেড়ে যাওয়া জনমনে তো এক ধরনের শঙ্কা বা অশান্তি সৃষ্টি করে। এবং এই মুহূর্তে যে রমজান চলছে, রমজানের মধ্যে দেখা যায় যে ভোর রাতে কিন্তু ঢাকা শহরে চুরির সংখ্যা বেড়ে গেছে। গত 2-3 দিনে বেশ কয়েকটি এরকম চুরির ঘটনা এসেছে, এবং সারা দেশে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতা, আমরা তাকে সাধুবাদ জানানোর মতোই, তিনি বেশ তৎপরতা দেখিয়েছেন, কিন্তু পরিস্থিতি তো নিয়ন্ত্রণে আসছে না। একদিকে বলা হচ্ছে যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, বা তার যারা আছেন রাজনৈতিক সহকর্মী, তারা এক প্রকার ঘোষণাই দিয়েছেন যে রাতে তারা মানুষকে থাকতে দেবেন না, সেই ঘোষণা অনুযায়ী কাজ করছেন। কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা বা যারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়, তারা তো আসলে বিশৃঙ্খলা করতে চাইবেই। সেক্ষেত্রে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উপদেষ্টার ঘাড়েই তো শেষ পর্যন্ত সকল দায়ভার বর্তাবে। জনগণের শান্তি শৃঙ্খলার দায়িত্ব তো রক্ষা করা তাদের। তো এই যে মনে করেন প্রধান উপদেষ্টাও কিন্তু এক প্রকার স্বীকার করেছেন যে হ্যাঁ, কিছুটা বেড়েছে, অবনতি হয়েছে, তবে তাদের তৎপরতা থেমে নেই। এই জায়গাটিকে আসলে আপনি এর আগে বলেছিলেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এখানে রিক্রুট করা যেত, হ্যাঁ, সেটি তো একটা পদ্ধতি গেল, কিন্তু যা আছে তা দিয়ে কি ম্যানেজমেন্ট করা সম্ভব নয়? শুনেন, প্রথমে আমি বলি, আমার কথাটা হয়তো অনেক দর্শক শ্রোতা পছন্দ করবেন না, আমাকে গালি দিবেন, বাট ভাই যেটা সত্য আমি এটা বলতেছি। আপনি তো ঢাকাতে থাকেন, আপনি এই যে কিছুদিন আগে এই স্বৈরাচার পতনের পরপর আপনারা মহল্লায় আমরা সবাই ডিউটি করছে না রাত্রেবেলায়। সো এগুলো হচ্ছে যে ওই যে আমাদের বিপ্লবের পর, প্রতিটা বিপ্লবের পর আসলে পতিত সরকার বা পতিত যে ক্ষমতাসীন দল থাকে, তারা জনগণের এবং দেশের মাঝে একটা অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কর্মকাণ্ড করে যায়। কিন্তু এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি বলছেন বিপ্লব, এটি তো বিপ্লব না, সরকার নিজেই তো, এই অন্তর্বর্তীকালীন সরকারই তো এটিকে বিপ্লব স্বীকৃতি দেয়নি তারা, এবং রাষ্ট্রীয়ভাবে এটিকে তো গণ অভ্যুত্থান বলা হচ্ছে। ওয়েল, এটা এখন আপনি যেভাবে নাম করেন, কথা হচ্ছে যে ওই যে সময় মতো যদি আপনি কোপটা না দেন, তাহলে মানে রাইট জায়গায় যদি আপনি জবে না করেন, দেখবেন যে গরু আবার দাঁড়াই গেছে, পরে আবার ধরে আমরা ওই রকটা কাইটা দিই, ঠিক না? তো এখন বিপ্লব হইলে বিপ্লবের কর্মকাণ্ডগুলো হয় নাই বলে সাবসিকুয়েন্টলি বিপ্লবী সরকার গঠন হয় নাই, সংবিধানকে বাতিল করে নাই, তারপরে বিপ্লবী পরিষদ গঠন করে নাই, এইগুলো হয় নাই বলেই আজকে এই কথাগুলো আসতেছে, নাইলে গণ অভ্যুত্থানও কেউ বলতো না, বা বিতর্ক হচ্ছে। সো ইট ডাজন্ট ম্যাটার হাউ ইউ নেম ইট। এখন কথা হচ্ছে যে আমরা উই আর অলরেডি উইদিন ইট, আমরা এটার ভিতরে বসে আছি, কাজে এখন আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, একটা গণতন্ত্র উত্তরণের পথে আমাদেরকে আগাতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনের পথে আগাতে হবে, যাতে একটা নির্বাচিত সরকার আসে এবং গণতন্ত্র চর্চাটা ভালো হয়, সবার আশা ওখানে। কিন্তু তড়িঘড়ি করে চলা যাবে না, সংস্কারটা সময় মতো করতে হবে, ওই সময়টা দিতে হবে,
এবং এখন যেটা বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কখনো ভালো ছিল না। নির্বাচিত সরকারের সময় এইসব চোর ডাকাতি ছিলই, কিন্তু ওই আপনি যেটা বললেন আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সক্রিয় ছিল। কিন্তু বর্তমানে যে সমস্যা এটা হচ্ছে যে আমাদের এই ভেঙে যাওয়া পুলিশ, মরাধরা পুলিশ, হাতে পায়ে ধরে আইনে এদেরকে বসাই দিয়েছেন, এরা ঠিকমতো ডিউটি করতেছে না, এরা ভয়ে আছে, কারণ এরা জানে এরা কি করছে। রাস্তাঘাটে ওই সাহস, ওই মরার সাহসটা এদের নাই একজনের সাথে কথা বলবে যে ভাই তুমি এটা করো না, তুমি রেড লাইটে যাইও না, তুমি বাঁকা কইরা রাস্তার উপর গাড়ি রাখো না। এরা জনগণের সাথে এই যে ইন্টারাকশনে আসে না, কারণ ওদের মনের ভিতর দুর্বলতা আছে, কারণ ওরা জানে ওরা কি করছে না। তারা যে যাবে, আমরা তো দেখেছি বেশ কয়েকটা জায়গায় উদ্যোগ নিতে গিয়ে, আপনি নিজেও দেখেছেন যে সিলেটে গত পরশুদিন একটি সমাবেশকে ট্যাকেল করতে গিয়ে পুলিশ নিজেই কিন্তু মবের মধ্যে পড়ে গেছে। এখন কিন্তু মবের হাতে এক প্রকার বেশ ক্ষমতা চলে গেছে। হঠাৎ রাস্তাঘাটে পুলিশ এরকম মবের মধ্যে পড়তে যাইবে কেন? না, ওইটা ঠিক আছে, ওইটা বলাই আছে যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কোনো বাহিনী যখন মনে করেন কোনো মব কন্ট্রোল করতে যায়, কোনো ক্রাউড কন্ট্রোল করতে যায়, এটা যদি আনরুলি হয়ে যায়, তা এক্সেসিভ ফোর্স ইউজ না করার জন্য তাদেরকে হয়তো ওখান থেকে রিট্রিট করতে হয়, চলে আসতে হয়। করতে গেলে তাহলে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না। হ্যাঁ, তো এইটা মনে করেন রিট্রিট করা, পরবর্তীতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য, রিট্রিট করে বাড়ি চলে যাওয়া না। তো সেটা বলতেছি। এখন মনে করেন যে আপনি যেটা বললেন মব ইজ মব, এরা আনরুলি, এরা কোন আইন কানুন মানে না। মব তো নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। ইয়েস, এটার জন্য তো আমি যেটা বললাম আমার এনাফ লোক নাই তো, পুলিশ নাই তো, সেই জন্য ওই যে গত এপিসোডে যেটা আমরা আলাপ করলাম ওই একই কথা আমি আবার বলতেছি। ভাই আপনি 50,000 এই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত লোকজন আছে, এরা ট্রেন্ড, এদেরকে 2 বছরের জন্য আপনি নিয়ে আসেন, কন্ট্রাক্ট দেন, এর ভিতরে আপনি পুলিশ রিক্রুট করেন, ট্রেনিং দেন, বাস এদের রাস্তা ছেড়ে দেন। তো এখন লোক নাই আপনার পর্যাপ্ত। আপনারা যে বলতেছেন এই যে সেনাবাহিনী এখনো প্রত্যেক থানা আছে, এইগুলো তো আর্মির কাজ না, গত 7 মাস ধরে আছে। এই যে সেনাপ্রধান সেদিন বলছে ইটস ট্রু, আমাদের সৈনিকরা ঘুমোতে পারতেছে না ঠিক মতো। এই যে এখন যাই ডিউটি করতে, টহল দিতে, আবার 3 ঘন্টা ঘুমাইতে পারে না, আবার ওর যাইতে হইতেছে। তো এইটা একটা জনগণকে বুঝতে হবে এবং সহযোগিতা করতে হবে। তো এটা সরকারের, আমি বলবো যে এইটার জন্য লোক বাড়াইতে হবে। খালি আমাদের লোক নাই বললে হবে না। এটার জন্য একটা, আমি যেটা বললাম ওইটা একটা পথ আছে, আরো অনেক পথ আছে, যেমন আনসার আছে, আর্ম পুলিশ আছে। তো এদের থেকে কিছু ইয়ে নিয়ে সাহায্য সহযোগিতা সবই তো মব যখন মাথা চড়া দেয় কোন এজেন্সি না, এই মব যদি আবার আনরুলি হয় এটা ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, সোজা কথা। এগুলাকে বেশি মাথায় তোলা যাবে না, যতই বলেন ছাত্র বলেন। আর আপনি দেখেন যে সমন্বয়কারী পরিচয় কিন্তু গত 1 সপ্তাহে বেশ কয়েকটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, রংপুরে, বরিশালে, চাঁদপুরে এবং ঢাকায়ও 2-1টি ঘটনা। হ্যাঁ, এটার জন্য আমি ওই যে এদেরকে বলবো, এই যে সমন্বয়কারী পরিচয় দিয়ে যে চাঁদা তোলা বা এই জিনিসটি, সমন্বয়কারী নতুন রাজনৈতিক দলের নেতাদেরও তো এই বিষয়টি নজরে আনা উচিত। ভাই আমাদের দেশ হচ্ছে, বাংলাদেশ হচ্ছে সকল সম্ভাবনার দেশ। এখানে সেনাবাহিনীর পোশাক পরে গিয়ে ডাকাতি করতেছে, বাট বুয়া সেনাবাহিনীর পোশাক পরে আপনার থেকে চাঁদা আদায় করতে যাইতেছে। আমরা অনেক কিছু র্যাবের পোশাক পরে গিয়ে করতেছে। তো একইভাবে সমন্বয়কের ভুয়া পরিচয় নিয়ে যাইতে পারে না। সাংবাদিক, আপনাদের মতো সাংবাদিকের পরিচয় নিয়ে কাট গিয়ে মানুষকে চাঁদাবাজি করছে না। এইটা হইছে, হবে, বাট এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা কন্ট্রোল করতে এবং হবে, কঠোর হস্তেই করতে হবে। হ্যাঁ, জি। রকন ভাই, আরেকটি বিষয়ে আপনি জানেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসন আমলে যে নানান ধরনের নৃশংসতা, এই নৃশংসতাগুলো নিয়ে রোববার ঢাকায় যমুনা আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দপ্তরের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সাথে প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎ হয়েছে। এবং সেই সাক্ষাতে তিনি প্রফেসর ইউনুস কিন্তু বলেছেন যে শাপলা চত্বরে আন্দোলনকারীদের দমন, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের ঘোষণার পরে যে মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা সহ বছর জুড়ে নানান ধরনের গুম খুন এগুলো করেছে শেখ হাসিনা সরকার, এগুলো সঠিকভাবে নথিভুক্ত করতে হবে, এটির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন প্রফেসর ইউনুস জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের কাছে। আপনি এই বিষয়টি আসলে শুধুমাত্র নথিভুক্ত করা না, এগুলো আসলে
বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শুনেন, ওই যে আপনি একটা প্রোগ্রাম করেন না ফেসিবাদের দিনলিপি, তো ফেসিবাদের ডায়েরি তো শেষ করা যাবে না। ওরা যে কি করছে গত 16 বছরে, এই যে কত মায়ের বুক খালি করছে, কত হাজব্যান্ডকে বিধবা বানাইছে, কত মা বাপ যে সন্তান হারাইছে, তারপরে গায়েব করে ফেলছে, খুন করে ফেলছে। আপনারা হয়তো একটা ক্লিপ শুনবেন, আমি শুনছি আমাদের ওদিকে চট্টগ্রাম অঞ্চলে কক্সবাজারে একটা বাপকে ধরে নিয়ে যাচ্ছে, তখন সে ফোন করছে এবং তখনই শুনলো গুলির আওয়াজ। মা ওদিকে ছিল, বাবা তোমার কি হয়েছে, তুমি কই? সো এই ধরনের মর্মান্তিক জিনিস। আমাদের এক সেনাবাহিনীর এক অফিসার তার ছেলেকে মিথ্যা হোলি আর্টিসান কেসে নিয়ে ধরে বাইন্ধে রাখছে, হাই স্কুলে পড়ে। ডিজিএফআই চিফ গিয়ে বলছে ডিসপোজাল চাইছে শেখ হাসিনার কাছে। মানে কেমন মানসিক ব্যাধিগ্রস্ত সে ছিল। চাইছে যে কি করব, কি বলছে জানেন? ক্লাস 10-এ পড়ে ছেলে, তার ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভ সে ডিসপোজাল দিছে, ফেলে দাও। এবং ওই অফিসার রাত্রে আইসা সে ঘুমাতে পারে না, কারণ যারে মারতে বলছে সে তার কোর্সমেটের ছেলে। ওই ছেলেকে সে ছোট দেখছে, এরই মারবে। এ বুদ্ধিমান ছিল। পরে সে আরো কয়েকদিন পরে আরো কিছু ভালো জিনিস এইটা সেটা নোট করে টোরে আরো কয়েকটা কেস টেস একসাথে করে আবার গেছে, গিয়া বলছে যে তারে অপশান দিছে যে আপা ইয়ে করা, স্যার ওরা তো আপা না পার্টির লোকজন, স্যার যে 1 নম্বর হচ্ছে ওরা দেশের বাইরে পাঠা দেওয়া যায়, 2 নম্বর হচ্ছে মাবার কাছে দিয়ে দেওয়া যায় দস্তখত নিয়ে, আর 3 নম্বর হচ্ছে যে লম্বা সময় জেলে দিয়ে দেওয়া যায়। তো ও রিকমেন্ড করলো যে মা বাপরে দিয়ে দিই বুঝাইয়া বিদেশ পাঠাই দেখ। বলে ঠিক আছে পাঠাই দাও। পরে সেই 2 দিনের ভিতরে ওই অফিসার, আমাদের এক মেজর ছিল, একটা মেজরের কত আর টাকা পয়সা থাকে, রিটায়ার্ড, সে তার বাচ্চাকে থাইল্যান্ড পাঠাইছে। তো এই ছিল আপনাদের ফ্যাসিবাদী হাসিনা। আপনারা এগুলো লিখে রাখবেন না? এগুলো ইতিহাসে থাকতে হবে না? আপনার সন্তান, আপনার গ্র্যান্ড চিলড্রেন, এদের এগুলো জানতে হবে না? এগুলো অবশ্যই জানতে হবে। সেই একইভাবে আমি বলতেছি, ডক্টর ইউনূস যে বলছে ওনাকে, আমাদের ফ্যাসিবাদের যত ধরনের কুকাণ্ড আছে এই ধরনের সব কুকাণ্ড লিখে রাখতে হবে 2টা কারণে। একটা হচ্ছে আমাদের আগামী দিনের প্রজন্ম যেন এটা জানে, দ্বিতীয় হচ্ছে এদের বিচার যেন নিশ্চিত হয় এবং সুষ্ঠুভাবে হয়। তারা ফাঁক ফোকরে আছে, লুকায় আছে, অনেকে পালাই গেছে এবং এখন অনেকে আবার গর্ত থেকে মাথা বাইর করতেছে, টাকা পয়সা ছড়াচ্ছে, নিজেদের জায়েজ করার চেষ্টা করতেছে, রং বদলানোর চেষ্টা করতেছে। এগুলো ধরতে হবে। এবং অনেক রাজনৈতিক দলের অনেক নেতাদের হাত ধরে কিন্তু তারা আবার রাজনীতিতে বা স্বাভাবিক জীবনে ফিরবারও চেষ্টা হচ্ছে। এই যে এস আলম চট্টগ্রামের এই যে ব্যাংক লুটেরা, সব বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে শুরু করে SIBL থেকে শুরু করে সব ব্যাংক লুট করছে। আপনি কি মনে করেন শেখ হাসিনা জানতো না? ওই যে আমি একজন সাথে আলাপ করতে বলছে শেখ হাসিনা জানতো না মানে কি? ওর পার্সেন্টেজ তো ওর নিতই, ওর প্রশান্ত ওর কাছে যাইতই। সো এই যে লুট করছে, ওকে আমি শুনলাম চট্টগ্রামে বিভিন্ন দলের লোক এখন ওর লোকজনকে শেল্টার দিচ্ছে, ওর গাড়িগুলোকে লুকিয়ে রাখতেছে, ওর টাকা পয়সাগুলো নিজেদের যা আছে ওগুলো নিজেদের নামে নিচ্ছে, ছোটখাটো কোম্পানি টোম্পানি যেগুলো আছে ওগুলো নিজেদের নামে নিয়ে বা অন্যদের নামে নিয়ে ইয়ে করে রাখতেছে। তো এরকম যদি হয় এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি আই কাভার ইয়োর ব্যাক ইউ কাভার মাই ব্যাক এটা যদি হয় তাহলে তো হইলো না। অপরাধীদের শাস্তি পেতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও সরকারকে সহযোগিতা করতে হবে। অবশ্যই অবশ্যই। খালি রাজনৈতিক দল সরকারকে সমালোচনা তো না, সরকারকে আপনি যেটা বললেন সহযোগিতা করতে হবে সর্বাত্মকভাবে। জি, ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রকনউদ্দিন। আপনাকে প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি শুধুমাত্র সরকার কার্যকর উদ্যোগ নিলে সেটি সফল হওয়ার সুযোগ বা সম্ভাবনা অনেক কম। এই জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর একেবারে আন্তরিক সহযোগিতা। এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং সরকারের উদ্যোগ দুটি সম্মিলন ঘটলে আসলে এই 5 আগস্ট বা জুলাই গণ অভ্যুত্থানে যে গণ আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের আগামীর যে নতুন এক বাংলাদেশ নিয়ে, সেই আকাঙ্ক্ষা হয়তো পূরণ হতে পারে এবং পূরণ হবে সে বিশ্বাস আমরাও রাখি। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।